Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer, Islamic History and Culture, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic History and Culture Program BA Honors, 4th year, course code 241605, name of course Development of Muslim Art and Painting, lecture number 8. Title of the lecture Muslim Painting in India, the Mughal School Humayun to Akbar. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের আলোচ্য বিষয় মুঘল চিত্রকলার উৎপত্তি ও ক্রমবিকাশ, মুঘল চিত্রকলার বিকাশের চীন যুগ, মুঘল চিত্রকলায় পারসিক প্রভাব, সম্রাট হুমায়ুনের সময় চিত্রকলা, সম্রাট আকবরের সময় চিত্রকলা। মুঘল চিত্রকলার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনার শুরুতেই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুঘল চিত্রকলার উৎপত্তি। 1526 খ্রিস্টাব্দে সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে লোদি বংশের ধ্বংসস্তূপের ওপর মুঘল বংশ স্থাপন করেন। সম্রাট আকবর ছিলেন একজন মার্জিত রুচিসম্মত, উদার মনোবৃত্তি, সৃজনশীল প্রতিভার অধিকারী। তা সত্ত্বেও তিনি মুঘল চিত্রকলায় তেমন কোনো অবদান রাখতে পারেননি, কিন্তু তার এসব গুণাবলী মুঘল চিত্রকলার পথকে বিকশিত করার জন্য মসৃণ করেছেন। সম্রাট বাবর যেহেতু সৃজনশীল প্রতিভার অধিকারী ছিলেন, তিনি নিজেই বাবরনামা নামক একটি বা তুজুকি বাবরনামা একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেন। সেই ধারাবাহিকতায় সম্রাট হুমায়ুন ছিলেন সৃজনশীল মনোবৃত্তির অধিকারী। সম্রাট হুমায়ুন যখন পারস্যে নির্বাসিত জীবনযাপন করেন, সেখান থেকে প্রত্যাবর্তনকালে পারস্য থেকে দুজন চিত্রকরকে ভারতে নিয়ে আসেন এবং মুঘল চিত্রকলার সূচনা করেন। সম্রাট হুমায়ুন মুঘল চিত্রকলার সূচনা করলেও সম্রাট আকবর মুঘল চিত্রকলার বিশেষ অবদান রাখেন। সে কারণে বলা হচ্ছে মুঘল চিত্রকলার প্রকৃত প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। তাহলে মুঘল চিত্রকলার উৎপত্তি মূলত সম্রাট হুমায়ুনের সময়ে হয় এবং দাস্তানি আমির হামজার প্রথম চিত্রায়ন করা হয়। এই দাস্তানি আমির হামজা চিত্রায়নের মধ্যে দিয়ে মুঘল চিত্রকলার সূচনা ঘটে। এরপর আসি মুঘল চিত্রকলার বিকাশ। মুঘল চিত্রকলার বিকাশকে আমরা আলোচনার সুবিধার্থে তিনটি যুগে বা তিনটি পর্যায়ে বিভক্ত করতে পারি। প্রথমটা হচ্ছে প্রাথমিক যুগ বা ইন্দো পারস্য যুগ, স্বর্ণযুগ বা স্বয়ংসম্পূর্ণ মুঘল চিত্রশিল্পের পর্যায়। এখানে আবার তিনটি পর্যায়ে বিভক্ত, সেটি হচ্ছে মিনিয়েচার বা ক্ষুদ্রচিত্র হ্রাস, পোর্ট্রেট বা প্রতিকৃতি অঙ্কন, ফুল লতাপাতা ও প্রকৃতির চিত্রাবলী। এরপর আসি তৃতীয় পর্যায় বা অধঃপতনের যুগ। এই ধাপগুলোকে আমরা একে একে আলোচনা করব। প্রথমে আমরা আসি প্রাথমিক যুগ বা ইন্দো পারস্য যুগ বা সম্রাট হুমায়ুন ও সম্রাট আকবরের যুগ। সম্রাট হুমায়ুন 1540 খ্রিস্টাব্দে চৌসা যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়ে তিনি যখন পারস্যে নির্বাসিত জীবনযাপন করতে শুরু করলেন, তিনি পারস্য গিয়ে পারস্য চিত্রকলায় চিত্রিত
চিত্রকর্ম দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হন এবং আকৃষ্ট হন। সেজন্য তিনি 1556 সালে তিনি যখন প্রত্যাবর্তন করেন, ঠিক সে সময় পারস্য থেকে দুজন বিখ্যাত চিত্রকরকে তিনি সঙ্গে নিয়ে আসেন। একজন হচ্ছেন খাজা আব্দুস সামাদ এবং অন্যজন হচ্ছেন সৈয়দ আলী। এই দুইজন পারসিক চিত্রকরকে নিয়ে মুঘল চিত্রকলার সূচনা হয়। এই পারসিক চিত্রকর দুজনের তত্ত্বাবধানে আরো কিছু স্থানীয় চিত্রকর মুঘল চিত্রকলায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন পাণ্ডুলিপি চিত্রায়ন করেন। তার মধ্যে সম্রাট হুমায়ুনের সময় দাস্তানি আমির হামজা পাণ্ডুলিপিটি চিত্রায়ন শুরু হয় এবং তার নেতৃত্ব দেন খাজা আব্দুস সামাদ এবং সৈয়দ আলী। স্থানীয় আরো 50 জন চিত্রকরকে এই পাণ্ডুলিপি চিত্রায়নে অংশ গ্রহণ করেন এবং সেখানে প্রথম মুঘল চিত্রকলার নাম হয় দাস্তানি আমির হামজা, যেখানে দাস্তানি আমির হামজার একটি চিত্র এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। সেখানে যে বটবৃক্ষে দেখা যাচ্ছে, পিছনে যে ইমারতগুলো দেখা যাচ্ছে এবং পুষ্পিত ফুল গাছ এবং খন্ড খন্ড পাথর, উজ্জ্বল রঙের ব্যবহার, এগুলো হচ্ছে পারসিক রীতি। আর এই বট গাছ, পুষ্পিত বৃক্ষ, এগুলো হচ্ছে ভারতীয় রীতি। চৌচালা যে ইমারতগুলো দেখা যাচ্ছে, এটাও মূলত ভারতীয় রীতির বৈশিষ্ট্য। দাস্তানি আমির হামজা 1550 থেকে 1575 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রিত হয়। এরপর সম্রাট আকবর এসে মুঘল চিত্রকলার উন্নতি সাধন করেন এবং নিজস্ব চিত্রশালা তিনি প্রতিষ্ঠা করেন। সেখানে বেতনভুক্ত চিত্রকর নিয়োগ করেন। বিভিন্ন এলাকা থেকে চিত্রকর এনে বিভিন্ন পাণ্ডুলিপি তিনি চিত্রায়নের ব্যবস্থা করেছিলেন। তার মধ্যে আকবরনামা, তৈমুরনামা, বাবুরনামা, শাহনামা, রাশিকাপ্রিয়, রজমনামা, আনোয়ারি, সুহাইলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পাণ্ডুলিপিগুলো চিত্রায়িত হয়েছিল সম্রাট আকবরের যুগে। এরপর আসি স্বর্ণযুগ বা স্বয়ংসম্পূর্ণ মুঘল চিত্রশিল্পের পর্যায়। এ পর্যায়ে সম্রাট হুমায়ুনের পর যখন সম্রাট আকবর চিত্রকলা প্রতিষ্ঠা করলেন, তারপর তার মৃত্যুর পর 1605 খ্রিস্টাব্দে যখন সম্রাট জাহাঙ্গীর মুঘল সিংহাসনে আরোহণ করেন, এই প্রকৃতিপ্রেমিক প্রতিভাধর একজন চিত্রশিল্পী হিসেবেও সম্রাট জাহাঙ্গীরের সুনাম রয়েছে। সম্রাট জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় মুঘল চিত্রকলা চরম উৎকর্ষ সাধিত হয় এবং স্বয়ংসম্পূর্ণ মুঘল চিত্রশিল্পের যুগ শুরু হয়। এ সময় সম্রাট জাহাঙ্গীরের তত্ত্বাবধানে এবং তারই নির্দেশে বিভিন্ন শাখার সৃষ্টি হয় মুঘল চিত্রকলায়। তার মধ্যে রয়েছে মিনিয়েচার বা ক্ষুদ্রচিত্র, রাস, পোর্ট্রেট বা প্রতিকৃতি অঙ্কন, ফুল, লতাপাতা ও প্রকৃতির চিত্রাবলী। এখানে মিনিয়েচার বা ক্ষুদ্রচিত্র রাস অর্থাৎ মিনিয়েচার বা ক্ষুদ্রচিত্র, এটি মূলত পারসিক রীতি। সম্রাট হুমায়ুনের সময় এসে এই মিনিয়েচার বা ক্ষুদ্রচিত্রে হ্রাস পেয়ে জীবন্ত ও বাস্তব ঘটনাকে কেন্দ্র করে একক চিত্রের সূচনা হয়। ফলে এই ক্ষুদ্র চিত্র হ্রাস পেতে থাকে। পোর্ট্রেট বা প্রতিকৃতি অঙ্কন, এখানে
যদিও ইসলামে প্রতিকৃতি অঙ্কন নিষেধাজ্ঞা রয়েছে, তথাপিও সম্রাট জাহাঙ্গীর এই পোর্ট্রেট বা প্রতিকৃতি অঙ্কনে তিনি উৎসাহিত করেন। তারই নির্দেশে সম্রাট, সম্রাজ্ঞী, আমির-ওমরা ও সভাসদবৃন্দের পোর্ট্রেট অঙ্কন করা হয়েছিল এবং সম্রাট জাহাঙ্গীর নিজেও চিত্র অঙ্কন করতে পছন্দ করতেন এবং তিনিও চিত্র অঙ্কন করেছেন। এরপর আসি ফুল, লতাপাতা ও প্রকৃতির চিত্রাবলী। সম্রাট জাহাঙ্গীরের সময় পারসিক প্রভাব বিলুপ্ত হয়ে বরং মুঘল চিত্রকর্মের বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। সেখানে প্রকৃতির চিত্রাবলী অঙ্কিত হয়েছে, ফুল, লতাপাতা চিত্রাঙ্কন করা হয়েছে। এখানে বলা বাহুল্য যে সম্রাট জাহাঙ্গীরের সময় মনসুর নামক একজন চিত্রকর তারই নির্দেশে কাশ্মীরি ফুলের প্রায় 100টি চিত্রকর্ম চিত্রায়ন করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে যে লাল সবুজ বর্ডার এবং ডানে বামে সোনালী বর্ডারে এই চিত্রটি অঙ্কন করা হয়েছে, সেটি মূলত ভারতীয় চিত্রশিল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এরপর আসি তৃতীয় পর্যায় বা অধঃপতনের যুগ। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর 1626 খ্রিস্টাব্দে যখন সম্রাট শাহজাহান সিংহাসনে আরোহণ করেন, তখন তিনি স্থাপত্যের প্রতি বিশেষ নজর দেয়ায় চিত্রকলার প্রতি তিনি নজর দিতে পারেননি। আমরা সবাই জানি সম্রাট শাহজাহান হচ্ছেন স্থাপত্যের বরপুত্র। তার সময় বিভিন্ন স্থাপত্য নির্মিত হয়েছে, ফলে তিনি চিত্রকলার প্রতি তেমন নজর দিতে পারেননি। মূলত এই সময়ই চিত্রকলার অধঃপতনের যুগ শুরু হয়। এরপর সম্রাট আওরঙ্গজেব ক্ষমতায় আসলে ধার্মিক এই আওরঙ্গজেব প্রতিকৃতি অঙ্কনে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং তিনি বিভিন্ন জায়গায়, বিশেষ করে দাক্ষিণাত্যে প্রায় 25 বছর ধরে যুদ্ধে অবতীর্ণ হওয়ায় তিনি এই সৃষ্টিশীল বা সৃজনশীল কর্মের দিকে তিনি নজর দিতে পারেননি। ফলে চিত্রকলা একেবারেই ধ্বংস হয়ে যায়। তাই বলা যায় যে সম্রাট হুমায়ুনের সময় চিত্রকলার সূচনা হয় এবং সম্রাট আওরঙ্গজেবের সময় তা অধঃপতনের দিকেই ধাবিত হয়। এরপর আসি মুঘল চিত্রকলায় পারসিক বা ইরানি প্রভাব। মুঘল চিত্রকলা যেহেতু শুরুই হয়েছিল পারসিক চিত্রশিল্পের মাধ্যমে, তাই স্বাভাবিকভাবে মুঘল চিত্রকলায় পারসিক বা ইরানি প্রভাব থাকাটাই স্বাভাবিক। সেজন্য মুঘল চিত্রকলায় চিত্রিত অনেক চিত্রে যে পাহাড় পর্বত অঙ্কন করা হয়েছে সেটা মূলত পারসিক রীতিতে অঙ্কিত হয়েছে। পুষ্পিত লতাপাতা পারসিক রীতিকৌশল অবলম্বন করেই মুঘল চিত্রকলায় চিত্রিত যে পুষ্পিত লতাপাতা সেটা অঙ্কন করা হয়েছিল। পারসিক প্রভাবে বাস্তবধর্মী তা প্রতীকধর্মী না হয়ে বাস্তবধর্মিতা যে চিত্রকর্ম ছিল সেটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে প্রতীকধর্মীতে পরিণত হয়। স্থাপত্যিক নকশাবলী প্রয়োগ পারসিক রীতি প্রভাবে পাণ্ডুলিপি যখন চিত্রায়ন করা হয়, সেসব চিত্রে যে স্থাপত্যিক নকশাবলী অঙ্কন করা হয়েছে সেটা মূলত এই পারসিক রীতিরই একটি প্রভাব লক্ষ্য করা যায়। পারসিক প্রভাব হিসেবে যেটা দেখা যায় যে মুঘল চিত্রকলায় চিত্রিত অনেক পাণ্ডুলিপিতে বা মিনিয়েচারে
উজ্জ্বল রঙের ব্যবহার হয়েছে, যেটা পারসিক শিল্পীদের একটা বৈশিষ্ট্য। আলংকারিক আধিক্য। মুঘল চিত্রকলায় চিত্রিত অনেক চিত্রকর্মে যে আলংকারিক দেখা যায় সেটার আধিক্য পরিলক্ষিত হয়। এরপর আসি আমরা সম্রাট আকবর 1556 থেকে যে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় ছিলেন। এই সময় মুঘল চিত্রকলা কেমন ছিল সে সম্পর্কে আমরা এবার আলোচনা করব। মুঘল চিত্রকলাকে তিনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। সেই লক্ষ্যে মুঘল চিত্রকলা নির্বিঘ্নে চর্চা করা যায় সেজন্য তিনি চিত্রশালা প্রতিষ্ঠা করেন। সম্রাট আকবর 1564 সালে ফতেপুর সিক্রিতে চিত্রশালা প্রতিষ্ঠা করেন এবং এই চিত্রশালার দুজন পরিচালক তিনি নিয়োগ করেন, সেটা হচ্ছে মীর সৈয়দ আলী এবং খাজা আব্দুস সামাদ। তাদের তত্ত্বাবধানে বিভিন্ন দেশের চিত্রশিল্পী এখানে আগমন ঘটে এবং স্থানীয় রাজপুত চিত্রশিল্পীও এখানে অংশগ্রহণ করেন। তাদের সমন্বয়ে বিভিন্ন পাণ্ডুলিপি এখানে চিত্রিত হয়েছে। বহুজাতিক শিল্পকলার সৃষ্টি। একথার অর্থ হচ্ছে সম্রাট আকবরের সময় পারস্য, মধ্য এশিয়া এবং ইউরোপ হতে অনেক চিত্রশিল্পী মুঘল চিত্রশালায় চিত্রকর্মের চর্চা করেন। এই বহুজাতিক চিত্রশিল্পী সহ স্থানীয় বিভিন্ন রাজপুত চিত্রশিল্পী এবং অনেক স্থানীয় যে চিত্রকর ছিলেন তারা চিত্রকর অংশগ্রহণ করেন। ফলে দেখা যাচ্ছে যে মুঘল চিত্রকলায় বহুজাতিক শিল্পকলার সৃষ্টি হয় এবং এখানে দেখা যায় যে বিভিন্ন জাতির সমন্বয়ে যে চিত্রকর্মগুলো চিত্রিত হয়েছে, এতে চিত্রশালায় বিভিন্ন রীতি কৌশলের অনুপ্রবেশ ঘটতে থাকে। এছাড়া হিন্দু সম্প্রদায়ভুক্ত যারা ছিলেন তাদেরও একটা প্রতিভার বিচ্ছুরণ এই শিল্পকলায় দেখা যায়। চিত্রকলার ধরন। মুঘল চিত্রকলা অর্থাৎ সম্রাট আকবরের সময় দুই ধরনের চিত্রকর্ম চিত্রিত হয়েছে। একটি হচ্ছে পাণ্ডুলিপি চিত্রায়ন, অন্যটি হচ্ছে প্রতিকৃতি অঙ্কন। পাণ্ডুলিপি চিত্রায়ন আমরা জানি সম্রাট আকবরের সময় বিভিন্ন পাণ্ডুলিপি চিত্রিত হয়েছে। তার মধ্যে হচ্ছে দাস্তানি আমির হামজা, বাবরনামা, আনোয়ারি সোহাইলি, রজমনামা, কাশিকাবৃয়, তৈমুরনামা, শাহনামা, আমিরি হামজা, নিজামির খামসা প্রভৃতি। এছাড়া প্রতিকৃতি অঙ্কন সম্রাট আকবরের সময় একটি প্রতিকৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে সম্রাট আকবর তলোয়ারের ওপর হিলান দিয়ে দাঁড়িয়ে তসবিহ গণনা করছেন। এই প্রতিকৃতিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। অকৃত্রিম পৃষ্ঠপোষকতা দান। সম্রাট আকবর শুধু চিত্রশালা প্রতিষ্ঠা করেছেন, শুধু তাই নয়, সেখানে প্রায় 100 থেকে 150 জন চিত্রশিল্পী বেতনভুক্ত ছিলেন এবং নগদ বেতন প্রদান করতেন এবং তাদেরকে অকৃত্রিম পৃষ্ঠপোষকতা দান করেছেন। তিনি চিত্রশিল্পীদের বিভিন্ন উপাধি প্রদান করে তাদেরকে উৎসাহিত করেছিলেন। তার মধ্যে খাজা আব্দুস সামাদকে শিরিন কলম বা সুমিষ্ট কলমধারী এবং সৈয়দ আলীকে তিনি চাহারি সাদি উপাধি প্রদান করেছিলেন। এই উপাধি প্রদান এবং নগদ অর্থ প্রদান করে সম্রাট আকবর চিত্রশিল্পীদের উৎসাহিত করেছিলেন এবং চিত্রকলার চর্চায় আত্মনিয়োগ করার জন্য
উৎসাহ প্রদান করেছিলেন। মুঘল চিত্রকলার অর্থাৎ সম্রাট আকবরের সময় চিত্রকলার বৈশিষ্ট্য হচ্ছে পারস্য রীতি এবং মুঘল রাজপুত নীতি। এর আগে আমরা বলেছি মুঘল চিত্রকলা যেহেতু শুরুই হয়েছিল পারস্য চিত্রকরদের হাতে, সেহেতু পারস্য রীতি কৌশল এখানে থাকাটাই স্বাভাবিক। আর পারস্যীয় চিত্রশিল্পীর পাশাপাশি যেহেতু ভারতীয় স্থানীয় হিন্দু চিত্রকরগণও এখানে অংশগ্রহণ করেছিলেন এবং দু দেশের বা বহুজাতিক যে চিত্রশিল্পী এখানে অংশগ্রহণ করে চিত্রকর্মগুলো চিত্রায়ন করেছিলেন, সেহেতু ভারতীয় রাজপুত নীতিও এখানে পরিলক্ষিত হয়। পারস্য রীতির মধ্যে দেখা যায় যে পাহাড় পর্বত, উজ্জ্বল রঙের ব্যবহার, বাস্তবধর্মিতা, আলংকরিক আধিক্য এগুলো যেমন আছে, তেমনি ভারতীয় রাজপুত নীতির মধ্যে বিষয়বস্তু, দোতলা ঘর, বটগাছ, কলা গাছ, ভাল্লুক, বানর এ ধরনের যে চিত্র বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে ভারতীয় নিজস্ব বৈশিষ্ট্য, যা মুঘল চিত্রকলার মধ্যে পরিলক্ষিত হয়। এরপর আসি বিষয়বস্তু। মুঘল চিত্রকলার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন পাণ্ডুলিপি চিত্রায়ন এবং প্রতিকৃতি অঙ্কন। সেখানে বিষয়বস্তুর মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাণ্ডুলিপিতে যেমন সম্রাট আকবরের 22 বছরের ঐতিহাসিক জীবন দেখা যায়, ঐতিহাসিক ঘটনা অবলম্বনে সেখানে চিত্রিত হয়েছে, হিন্দু পৌরাণিক কাহিনী অবলম্বনে চিত্রকর্ম চিত্রায়িত হয়েছে এবং দেখা যাচ্ছে যে ঐতিহাসিক ঘটনা সেখানে পরিলক্ষিত হয়। চিত্রিত পাণ্ডুলিপির মধ্যে বিখ্যাত পাণ্ডুলিপি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমে আসি দাস্তানি আমির হামজা। সম্রাট আকবরের সময় প্রথমে দাস্তানি আমির হামজা এই চিত্রকর্মটি চিত্রিত হয়, যেটি 1550 খ্রিস্টাব্দ থেকে 75 খ্রিস্টাব্দের মধ্যে চিত্রিত হয়েছে বলে অনুমান করা হয়। এখানে মোট 360টি গল্প রয়েছে এবং প্রতিটি গল্প 12টি খণ্ডে বিভক্ত এবং প্রতি খণ্ডে 100টি ফোলিও ছিল এবং এই প্রতিটি ফোলিও আবার 1 বর্গ হাত লম্বা বা দীর্ঘ এবং প্রতিটি ফোলিওতে 2টি করে মিনিয়েচার রয়েছে। সে মিনিয়েচার গুলোতে পারস্য এবং ভারতীয় মুঘল চিত্রশালার যোগসূত্র এখানে দেখা যায়। আমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছি। দাস্তানি আমির হামজায় এই চিত্রটি খুবই বিখ্যাত। এখানে জামুরাতকে একটি গর্তে ফেলে 5 জন ব্যক্তিকে আঘাত করতে দেখা যাচ্ছে। এটি পাশে প্যারাপেটের একটি প্রাচীর দেখা যাচ্ছে, পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে, 3টি ভাল্লুক সেখানে আত্মকলহে লিপ্ত আছে আর নিচে স্পঞ্জের মতো যে পাথরগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পারসিক প্রভাব, উজ্জ্বল রঙের ব্যবহার পারসিক প্রভাব, কিন্তু এই ভাল্লুক, প্রাচীর, তালগাছ, বটগাছের সদৃশ পুষ্পিত যে বৃক্ষ, কলা গাছ, এগুলো হচ্ছে মূলত পারসিক না হয়ে এগুলো ভারতীয় নিজস্ব একটি বৈশিষ্ট্য। এখানে আরেকটি চিত্র দেখা যাচ্ছে, যেটিও দাস্তানি আমির হামজার চিত্র, যেখানে দেখা যাচ্ছে চৌচালা ঘর, এটা হচ্ছে ভারতীয় প্রভাব, গাছে ঝুলন্ত ব্যক্তি দেখা যাচ্ছে, উজ্জ্বল রঙের ব্যবহার, এটা পারসিক প্রভাব। তাহলে দেখা যাচ্ছে যে এগুলো চৌচালা ঘর
বা দোতলা ঘর এগুলো মূলত ভারতীয় প্রভাব। এই চিত্রতে অর্থাৎ চিত্র দুটি দাস্তানি আমির হামজায় চিত্রিত। এই পাণ্ডুলিপির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কাগজের পরিবর্তে কাপড় বা ক্যানভাসে চিত্রগুলি চিত্রায়ন করা হয়েছে। এরপর আমরা আসি আকবরনামা। এটি মূলত ষষ্ঠদশ শতাব্দীর শেষার্ধে চিত্রিত হয়েছে। এটি ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনে এখানে এই পাণ্ডুলিপিগুলোর চিত্রায়ন রক্ষিত রয়েছে। এখানে 117টি মিনিয়েচার রয়েছে যেখানে পারস্য প্রভাব পরিলক্ষিত হয় এবং ভারতীয় পরিবেশ বিষয়বস্তু মুখাবয়ব নকশা গাছপালা লতাপাতা এগুলো ভারতীয় নিজস্ব রীতি বিদ্যমান। এখানে একটি স্ক্রিনে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে চারিদিকে বেড়া দিয়ে মাঝখানে হরিণ কুকুর শিয়াল এবং অনেকগুলো জীবজন্তুর সমাবেশ এখানে দেখা যাচ্ছে এবং ঘোড়ার পিঠে তীর দিয়ে সম্রাট আকবরকে এখানে শিকার করার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। এটি আবুল ফজল কর্তৃক রচিত আকবরনামার একটি পাণ্ডুলিপি চিত্রায়ন যেটি খুবই বিখ্যাত এবং পিছনের দিকে যে তাঁবু এবং দোতলা ঘর দেখা যাচ্ছে সেটি মূলত ভারতীয় প্রভাব। আর উজ্জ্বল রঙের ব্যবহার এটি হচ্ছে পারসিক প্রভাব এবং খন্ড খন্ড যে পাথরগুলো পড়ে আছে এই চিত্রটির মধ্যে সেটিও হচ্ছে পারসিক প্রভাব। এরপর আমরা আসি দ্বিতীয় চিত্রে। এটিও আকবরনামার একটি চিত্র। সেখানে সেতু দ্বারা নির্মিত নৌকা দ্বারা নির্মিত সেতুর উপর দিয়ে একটি উন্মত্ত একটি হাতিকে তাড়া করছেন সম্রাট আকবর অপর হাতির পিঠে উঠে। প্রমত্ত নদীটি তীরে দেখা যাচ্ছে যে অনেক নৌকা ডুবে গেছে, মাঝিরা ছুটাছুটি করছে এবং কেউ গুলোই ধরে জীবন বাঁচানোর চেষ্টা করছে, কেউ তীরে ওঠার চেষ্টা করছে। এগুলো মূলত ভারতীয় নিজস্ব প্রভাব। এই মুখাবয়ব হাতি মাঝি নৌকা এগুলো ভারতীয় প্রভাব পরিলক্ষিত হয় যেটি আকবরনামার পাণ্ডুলিপির চিত্রায়িত চিত্রকর্ম। এছাড়াও ফারুক বেগের আরেকটি চিত্রকর্ম রয়েছে যেটা হচ্ছে মইজুল মুলক এবং বাহাদুর খানের যে সাক্ষাতের দৃশ্য সেটিও মূলত আকবরনামার একটি চিত্র। এরপর আমরা আসি সুহাইলি আনোয়ারি সুহাইলি যেটি 1570 খ্রিস্টাব্দে চিত্রিত হয়েছে, যেটি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ লন্ডনে সংরক্ষণ করা হয়েছে। এটি মূলত কালিলা ও দিমনার ফার্সি অনুবাদ গ্রন্থ। এখানে 35টি মিনিয়েচার রয়েছে এবং এখানে পাহাড় পর্বত যে চিত্রিত হয়েছে সেখানে পারস্য রীতি অঙ্কিত হয়েছে। এখানে একটি চিত্র রয়েছে যা খুবই বিখ্যাত, সেটি হচ্ছে 6টি ভালুক এবং বানরের দৃশ্য তারা খেলা করছে যেটি ভারতীয় প্রভাব পরিলক্ষিত হয় যা সম্পূর্ণ ভারতীয়। এরপর আসি আমরা রজমনামা যেটি 1580 খ্রিস্টাব্দে চিত্রায়িত হয় যা জয়পুর মহারাজার সংগৃহীত।
এখানে রজমনামা হিন্দু পৌরাণিক কাহিনী অবলম্বনে যেহেতু এটি তৈরি বা চিত্রিত, সেহেতু এই চিত্রকর্মে ভারতীয় বিষয়বস্তু, পরিবেশ, মুখ অবয়ব, নকশা এগুলো ভারতীয় রীতিতে চিত্রিত হয়েছে। এখানে হিন্দু মহাকাব্য মহাভারতের ফার্সি অনুবাদ এই গ্রন্থটি এবং হিন্দু শিল্পীগণ কর্তৃক এই পাণ্ডুলিপি চিত্রায়ন করা হয়েছে। এই পাণ্ডুলিপি চিত্রায়নে ৩ জন বিখ্যাত চিত্রকর অংশগ্রহণ করেছিলেন। তারা হচ্ছেন দাশওয়ান্ত, বাসওয়ান এবং লাল। এছাড়াও এখানে রাজা নল এবং রানী দময়ন্তীর যে হৃদয় বিদারক কাহিনী আছে, সেখানে মোহাম্মদ শরীফ একটি চিত্রকর্মটি চিত্রায়ন করেছেন। এরপর আসি রাশিকা প্রিয়। এটি ষষ্ঠ-দশ শতাব্দীর শেষার্ধে চিত্রায়িত হয়েছে, যা বোস্টন মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। কেশব দাস এই রাশিকা প্রিয় চিত্রকর্মটি চিত্রায়ন করেন। এই পাণ্ডুলিপিতে মোট ৪৪টি বা ৪৪টি চিত্র রয়েছে এবং এই রাশিকা প্রিয় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় বিষয়বস্তু। এখানে রাধাকৃষ্ণের এবং নায়িকার যে উপস্থিতি, সেখানে ভারতীয় প্রভাব সুস্পষ্ট এবং ভারতীয় চিত্রকলার গুণাবলী এখানে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। এরপর আমরা আসি তৈমুরনামা, যেটি চিত্রিত হয়েছে 1580 খ্রিস্টাব্দে, যা বাঁকিপুর ওরিয়েন্টাল পাবলিক মিউজিয়ামে বা লাইব্রেরিতে অবস্থান করছে। যার এই পাণ্ডুলিপিটি শতাধিক মিনিয়েচার রয়েছে। এই পাণ্ডুলিপি চিত্রায়নের যে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে উজ্জ্বল রঙের ব্যবহার। এই পাণ্ডুলিপিটি অর্থাৎ তৈমুরনামা এবং রজমনামার মধ্যে যে চিত্রকর্ম রয়েছে তার বিশেষ সাদৃশ্য রয়েছে। এখানে মুঘল স্থাপত্য রীতির প্রধান বৈশিষ্ট্য বিদ্যমান। তৈমুরলং থেকে আকবরের যে রাজত্বের 22 বছর, এই 22 বছরের ঐতিহাসিক ঘটনা মূলত এই তৈমুরনামাতে চিত্রিত হয়েছে। এখানে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নকশার ব্যবহার। এই নকশা তৈরিতে মাধু কালান অংশগ্রহণ করেন এবং চিত্রগুলি অঙ্কন করেছিলেন তুলসী কালান। এই তৈমুরনামার চিত্রকর্মে যে দোচালা ঘর ব্যবহার করা হয়েছে তা ভারতীয় বৈশিষ্ট্য বলেই পরিলক্ষিত হয়। এরপর আমরা আসি দরবনামা, যা 1580 খ্রিস্টাব্দে চিত্রিত হয়েছে এবং এই দরবনামার যে চিত্রকর্মগুলি সেগুলো ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত রয়েছে। দরবনামা মূলত আবু তাহের কর্তৃক শাহনামার কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে গ্রন্থটি রচনা করেন। তিনি এই শাহনামার ঘটনাকে কেন্দ্র করে যে গ্রন্থটি রচনা করেছেন সেটি বরং এই দরবনামা পাণ্ডুলিপিটি চিত্রিত হয়। পারসী এবং ভারতীয় উপাদান এবং কৌশল রীতি এখানে প্রয়োগ করা হয়েছে, ফলে ইন্দো পারসিক যে বৈশিষ্ট্য সেটার সহ অবস্থান এখানে লক্ষ্য করা যায়। এরপর আমরা আসি বাবুরনামা, যেটি শিল্পী ফারুক বেগ কর্তৃক চিত্রিত হয়েছে। এই বাবুরনামা ষষ্ঠ-দশ শতাব্দীর শেষার্ধে চিত্রিত হয়েছে এবং ব্রিটিশ মিউজিয়ামে এই বাবুরনামার পাণ্ডুলিপির যে চিত্রকর্ম সেগুলো সংরক্ষণ করা হয়েছে। এখানে একটি চিত্র বিশেষভাবে লক্ষণীয়, সেটা হচ্ছে সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করে উপবেশন করে বসে আছেন, তার চারপাশে তার সভাসদ বিন্দুগুলো চারপাশে তাকে ঘিরে অবস্থান করছেন। এরপর আমরা আসি জামির বাহারিস্তান, যেটি 1595 খ্রিস্টাব্দে চিত্রিত হয় এবং বডলিন লাইব্রেরিতে এই চিত্রকর্মটি সংরক্ষণ করা হয়েছে, যেখানে পারস্য রীতি বিশেষভাবে পরিলক্ষিত হয়। তবে পারস্য রীতিতে যে টেক্সটের ব্যবহার করা হয়েছে, যেখানে নকশা ব্যবহার করেছে ফুল, লতাপাতা, জীবজন্তুর
চিত্র এবং শুকনো খড়ের চিত্র এখানে চিত্রিত হয়েছে। আর পরিবেশ, ভারতীয় পরিবেশ এখানে বিশেষভাবে পরিলক্ষিত হয়। জামির বাহারিস্তানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেখানে উজ্জ্বল রঙের ব্যবহার পরিলক্ষিত হয়, কিন্তু জামির বাহারিস্তানের চিত্রকর্মে যে বৈশিষ্ট্য প্রধান হিসেবে দেখা দেয় সেটি হচ্ছে এখানে মোলায়েম রঙের ব্যবহার দেখা যায়। উজ্জ্বল রঙের পরিবর্তে মোলায়েম রং ব্যবহার করা হয়েছে। এমনকি যে ময়ূর অঙ্কন করা হয়েছে, ময়ূরের পুঞ্জগুলো মোটামুটি হালকা রং ব্যবহার করা হয়েছে। এই পাণ্ডুলিপিটি চিত্রায়নে যেসব চিত্রশিল্পী অংশগ্রহণ করেন তারা হচ্ছেন মুকুন্দ, মাধু, মিসকিনা, লাল, বাসওয়ান বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে স্বাভাবিক চিত্ররীতির অনুকরণে বর্ডার চিত্র অঙ্কন করা হয়েছে। এরপর আমরা আসি নিজামীর খামসা। নিজামীর খামসা 1595 খ্রিস্টাব্দে চিত্রিত হয়, যেখানে ডায়সন পেরিন এই চিত্রকর্মটি সংগ্রহ করেন এবং আব্দুর রহমান আম্বরী কলম এই নিজামীর অনুলিপিটি প্রস্তুত করেন। এখানে 13 জন শিল্পী চিত্রায়নে অংশগ্রহণ করেন এবং এই চিত্রে দুটি চিত্রকর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি হচ্ছে লায়লা মজনুর বহির্দৃশ্য এবং অপরটি হচ্ছে সম্রাট আকবরের দরবেশের সাথে সাক্ষাতের দৃশ্য। তাহলে শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে সম্রাট আকবরের সময়ের যে পাণ্ডুলিপি আমরা আলোচনা করলাম, সেটি আরো ভালোভাবে জানতে আমরা যেই গ্রন্থগুলোর সহায়তা নেব বা পড়াশোনা করব সেগুলো হচ্ছে AKM ইয়াকুব আলীর মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, ABM হোসেন আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম এবং মোহাম্মদ আবুল কালাম মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ, অ্যান্ড্রি গোগার্ডের লেখা দ্য আর্ট অফ ইরান লন্ডন, যেটি প্রকাশিত হয় জর্জ অ্যালেন এবং আনউইন লিমিটেড থেকে 1965 খ্রিস্টাব্দে। আমরা এই গ্রন্থগুলির সহায়তা নিয়ে আমরা যে এতক্ষণ মুঘল চিত্রকলার প্রাথমিক যুগ সম্পর্কে আলোচনা করলাম সেটা সম্পর্কে আমরা বিশদভাবে আরো জ্ঞান লাভ করতে সক্ষম হব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এ পর্যন্ত আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।